হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য পরিবেশ বিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের ওপরে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এর আগেও আমরা 100 করে দুটি প্রশ্ন অলরেডি করে নিয়েছি, ঠিক আছে, দুটি পার্টে। তো অবশ্যই আজকে এই ক্লাসটি দেখো, আশা করি তোমাদের প্রচুর হেল্পফুল হবে, ঠিক আছে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো বেশি কথা বলবো না, প্রশ্নটি শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, ভারতের প্রথম ডলফিন অভয়ারণ্য কোথায় অবস্থিত? ঠিক আছে, ডলফিন অভয়ারণ্য অবস্থিত বিহারের ভাগলপুরে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি মনে রাখবে, ভারতের প্রথম ডলফিন অভয়ারণ্য বিহারের ভাগলপুরে অবস্থিত, ঠিক আছে, যার নাম হচ্ছে বিক্রমশিলা গ্যাঙ্গেটিক ডলফিন সেঞ্চুয়ারি। বিক্রমশিলা গ্যাঙ্গেটিক ডলফিন সেঞ্চুয়ারি বিহারের ভাগলপুরে রয়েছে। তারপর দেখো, বায়ুমণ্ডলের কোন গ্যাসের বৃদ্ধির ফলে সমুদ্রের পিএইচের মান কিন্তু কমে যায়? তো এটা কার্বন ডাইঅক্সাইডের জন্য হয়। তারপর ভারতের কোন রাজ্যে মৌলিং জাতীয় উদ্যান রয়েছে? মৌলিং জাতীয় উদ্যান রয়েছে অরুণাচল প্রদেশে। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট দেখো, বায়োপাইরেসি রোধে ভারতের কোন আইন গুরুত্বপূর্ণ? ঠিক আছে, তো বায়োপাইরেসি অর্থাৎ চোরা কারবার, ঠিক আছে, এটা রোধে যে আইনটি চালু করা হয় সেটি হচ্ছে জীব বৈচিত্র্য আইন 2020, 2002, ঠিক আছে, 2002 সালের যে জীব বৈচিত্র্য আইন রয়েছে তার মাধ্যমে কিন্তু বায়োপাইরেসিকে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। তারপর দেখো, ভারতের কোন রাজ্যে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প অবস্থিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প অবস্থিত বিহারে। তারপরে দেখো, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? এটাও ইম্পর্টেন্ট, বহুবার এসছে পরীক্ষায়। তো গোবি মরুভূমি অবস্থিত চীন এবং মঙ্গোলিয়া, ঠিক আছে, চীন এবং মঙ্গোলিয়াতে অবস্থিত গোবি মরুভূমি। নেক্সট দেখো, বিওডি বোর্ড, এই বোর্ডের মাত্রা কত হলে জলকে খুবই দূষিত বলা হবে? তো এর মাত্রা প্রতি লিটারে যদি 10 মিলিগ্রামের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সেই জলকে দূষিত বলে চিহ্নিত করা হয়। নেক্সট দেখো, বায়োম্যাগনিফিকেশন এর জন্য দায়ী একটি কীটনাশকের নাম হচ্ছে ডিডিটি, ঠিক আছে। তারপর পশ্চিমবঙ্গের কোথায় শকুন প্রজনন কেন্দ্রটি অবস্থিত? যা বক্সা অরণ্যের ভেতরে অবস্থিত, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের বক্সা অরণ্যের মধ্যে রয়েছে শকুন প্রজনন কেন্দ্র। তো সেই শকুন প্রজনন কেন্দ্রটির নাম কি? রাজা ভাত খাওয়া, ঠিক আছে, রাজা ভাত খাওয়া। নামটা হাস্যকর হলেও এটিই নাম, ঠিক আছে, মনে রাখবে। তারপরে অ্যালবেডো কি? তো অ্যালবেডো অত্যন্ত ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, অ্যালবেডো হচ্ছে সূর্যের যে অংশ শোষণ না হয়ে সরাসরি মহাকাশে প্রতিফলিত হয়, আর এর পার্সেন্টেজ হচ্ছে 34%, ঠিক আছে, 34% হচ্ছে এই গড় অ্যালবেডোর মান, যা সূর্যের যে অংশ রয়েছে, একটি সূর্যরশ্মির একটি অংশ যেটা শোষণ হতে পারে না পৃথিবীতে আসার পরে এবং সরাসরি আবার মহাকাশে ফিরে যায়, সেটা হচ্ছে 34%। ল্যাপস রেট বলতে কি বোঝায়? ল্যাপস রেট হচ্ছে ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা যে বৃদ্ধি পায় বা হ্রাস পায়, মূলত হ্রাস পায়, সেখানে কত? 6.4। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ল্যাপস রেট। 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা 6.4 ডিগ্রি হ্রাস পায়। তারপর হচ্ছে লিমনোলজি বিজ্ঞানের কোন শাখার আলোচনা? লিমনোলজি, তো এটা বলা হয় মিষ্টি জলের হ্রদ, যেমন পুকুর বা হ্রদ, এইগুলোকে যে বাস্তুতন্ত্রের অন্তর্গত রয়েছে সেগুলোকে বলা হয় লিমনোলজি, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নেক্রোসিস, এই নেক্রোসিস একটি রোগ, সেটা কিসের কারণে হয় বা জিনিসটা কি? তো মনে রাখবে, সালফার ডাই অক্সাইডের দূষণের ফলে উদ্ভিদের কলার কিন্তু মৃত্যু ঘটে। উদ্ভিদের যে কোষকলা রয়েছে তার মৃত্যু ঘটে কিসের কারণে? সালফার ডাই অক্সাইডের দূষণের কারণে। তো এই রোগটিকে বলা হয় নেক্রোসিস রোগ। তারপর দেখো, ফাইটোপ্ল্যাঙ্কটন বাস্তুতন্ত্রের কোন স্তরে পড়ে? ফাইটোপ্ল্যাঙ্কটন এটি উৎপাদক স্তরে পড়ে। তারপর হচ্ছে বেনথোস, এই বেনথোস বলতে কী বোঝা হয়? তো জলাশয়ের তলদেশে বসবাসকারী জীবদের বলা হয় বেনথোস, যেমন শামুক, কাঁকড়া, ঠিক আছে, এরা জলাশয়ের তলদেশে বসবাস করে, এই জন্য এদেরকে কী বলা হয়? বেনথোস বলা হয়। নেক্সট দেখো, বায়ো ইন্ডিকেটর হিসেবে লাইকেন কেন ব্যবহার করা হয়? তো লাইকেন এই কারণের জন্য ব্যবহার করা হয়, যদি বায়ুতে সালফার ডাইঅক্সাইডের উপস্থিতি থাকে তাহলে কিন্তু সেই লাইকেনগুলো মারা যায়,
ঠিক আছে, আর তখন বোঝা যায় যে বায়ুটাতে দূষক পদার্থ সালফার ডাই অক্সাইড রয়েছে, এই জন্য ব্যবহার করা হয়। তারপর দেখো, জেরোফাইট উদ্ভিদের পাতায় মোমের যে একটা আস্তরণ থাকে, সেই আস্তরণটার নাম কি, সেটা কি দিয়ে তৈরি, সেটা হচ্ছে কিউটিকল। কি বলা হয়, কিউটিকল। ফ্লাই অ্যাশ এ কোন ক্ষতিকারক ভারী ধাতু থাকে? তো সীসা, ক্যাডমিয়াম, আর্সেনিক এই সমস্ত ভারী ধাতু থাকতে কোথায়, ফ্লাই অ্যাশের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট। ইন সিটু সংরক্ষণের একটি উদাহরণ, অত্যন্ত ইম্পর্টেন্ট। ইন সিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে জাতীয় উদ্যান বা অভয়ারণ্য, প্রত্যেকটি হচ্ছে ইন সিটু। আর এক্স সিটু কোনটা, চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেন, এগুলো হচ্ছে এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। তারপরে দেখো, অ্যাসবেস্টোসিস এই রোগটি শরীরের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে? তো ফুসফুস। ঠিক আছে, ফুসফুসের। আর দাঁতের ছোপ, দাঁতের ছোপটি মূলত হয় ফ্লোরাইড ঘটিত দূষণ। কি বললাম, ফ্লোরাইড ঘটিত দূষণের ফলে এই দাঁতের যে ছোপ রয়েছে সেটা দেখতে পাওয়া যায়। পরবর্তী, নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে একটি ব্যাকটেরিয়ার নাম। তো নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে একটি ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম। ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়োমাস থেকে পাওয়া যায় এমন একটি জ্বালানির নাম। তো বায়োমাস থেকে পাওয়া জ্বালানির নাম হচ্ছে মিথেন বা গোবর গ্যাস। ওজোন গ্যাসের নামকরণ কে করেন? স্কোনবি। ঠিক আছে, মনে রাখবে, অত্যন্ত ইম্পর্টেন্ট। ওজোন গ্যাসের নামকরণ করে স্কোনবি। আর ওজোন হল এর নামকরণ কে করেন? ওজোন হোল অর্থাৎ ওজোন গহ্বর, ঠিক আছে, এটার নাম করেন বিজ্ঞানী ফারমান। WWF যে লোগো রয়েছে তার লোগোতে কোন প্রাণীর ছবি থাকে? তো পান্ডার ছবি থাকে। তারপর দেখো, ভূত্বকের প্রধান উপাদান সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে যে স্তরটি গঠিত হয় তার নাম কি? সিয়াল। ঠিক আছে, SiAl। SI ফর সিলিকন আর AL ফর অ্যালুমিনিয়াম। ঠিক আছে, মনে রাখবে। একই রকম ভূত্বকের যে সীমা স্তর রয়েছে সেটা কি দিয়ে গঠিত? সিলিকন এবং ম্যাগনেসিয়াম। সিলিকনের SI আর ম্যাগনেসিয়ামের Ma। ঠিক আছে, সীমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। তারপর দেখো, পার্বত্য অঞ্চলে মাটির ক্ষয়রোধে কোন চাষ পদ্ধতিকে কার্যকর করা হয়? তো মাটির ক্ষয় রোধ করার জন্য পার্বত্য অঞ্চলে ধাপচাপ বা স্টেপ ফার্মিংয়ের কিন্তু প্রচলন রয়েছে। ভারতের প্রথম পরিবেশ বান্ধব শহর হিসেবে কোনটি পরিচিত? চণ্ডীগড়। ঠিক আছে, নেক্সট। বসুন্ধরা সম্মেলন 1992 বায়োডাইভার্সিটি কনভেনশন গৃহীত হয়। তো এর উদ্দেশ্য কী ছিল? জীব বৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্য হচ্ছে এটা। ঠিক আছে, পড়বে। ভূত্বকের গড় উষ্ণতা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড, অত্যন্ত ইম্পর্টেন্ট। ভূত্বকের গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, নেক্সট। পানীয় জলে ফ্লুরাইডের মাত্রা প্রতি লিটারে কত বেশি হলে দাঁত ও হাড়ের ক্ষতি করে? তো 1.5 মিলিগ্রামের যদি বেশি হয় ফ্লুরাইডের মাত্রা, তাহলে সেই জল কিন্তু আমাদের কী করে? দাঁত ও হাড়ের ক্ষতি করে। ঠিক আছে, তারপর জলের উপরিভাগে যে প্রাণীরা স্বাধীনভাবে সাঁতার কাটতে পারে তাদের কী বলা হয়? নেকটন বলা হয়, অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপর দেখো, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে লেক সুপিরিয়র। ঠিক আছে, পড়বে। তারপর দেখো, গঙ্গার জল পরিষ্কার করার জন্য 1985 সালে কোন পরিকল্পনা নেওয়া হয়? তো গঙ্গা অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট, পড়বে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জলে আর্সেনিকের নিরাপত্তা মাত্রা কত? তো জলে আর্সেনিকের নিরাপত্তা মাত্রা হচ্ছে 0.01 মিলিগ্রাম প্রতি লিটার। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিবেশবিদ্যার জনক কাকে বলা হয়? তো আর্নেস্ট হেকেলকে বলা হয় পরিবেশবিদ্যার জনক। ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই রোগ ছাড়াও হাড়ের আরেকটি রোগ হয়, তার নাম কি? সেটা হচ্ছে অস্টিওম্যালেশিয়া। ইম্পর্টেন্ট, মনে রাখবে, অস্টিওম্যালেশিয়া। নেক্সট দেখো, বাস্তুতন্ত্রের উদ্ভিদ সমূহকে কি বলা হয়? বাস্তুতন্ত্রের মধ্যে যে সমস্ত উদ্ভিদ রয়েছে তাদেরকে বলা হয় ফ্লোরা, মোস্ট ইম্পর্টেন্ট। আর বাস্তুতন্ত্রের প্রাণী সমূহকে বলা হয় ফোনা। এই ফ্লোরা আর ফোনা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, আর প্রাকৃতিক পরিবেশে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীদের বিশাল যে সম্প্রদায় তাকে একত্রে কি বলা হয়? বায়োম বলা হয়, মনে রাখবে, বায়োম। তারপর ডিডিটির পুরো নাম কি? ডিডিটির পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। ইম্পর্টেন্ট। তারপর চণ্ডী প্রসাদ ভাট তিনি কোন আন্দোলনের জন্য 1976 সালে রেমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন? তো চিপকো আন্দোলনের জন্য তিনি
কিন্তু 1976 সালে কি হয় না, রমন ম্যাগসেসে পুরস্কারটি পান চণ্ডীপ্রসাদ ভাট। ঠিক আছে, নেক্সট দেখো, চিপকো আন্দোলন যেটা 1973 সালে হয়েছিল, সেই চিপকো আন্দোলনের প্রথম সূত্রপাত কোথায় ঘটে? তো বর্তমানে উত্তরাখণ্ড আর তৎকালীন উত্তরপ্রদেশ। ঠিক আছে, তারপর ভারতের প্রাচীনতম পরিবেশ আন্দোলনের নাম কি? বিষ্ণই আন্দোলন, যেটা 1730 সালে হয়েছিল। তো সবচেয়ে প্রাচীনতম পরিবেশ আন্দোলন বিষ্ণই আন্দোলন। ঠিক আছে, নেক্সট, কোন আন্দোলন দক্ষিণ ভারতের চিপকো আন্দোলন নামে পরিচিত? দক্ষিণ ভারতের চিপকো আন্দোলন নামে পরিচিত অ্যাপিকো আন্দোলন, যেটা 1983 সালে হয়, অ্যাপিকো আন্দোলন। ঠিক আছে, তারপরে দেখো, অ্যাপিকো আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? তো অ্যাপিকো আন্দোলনের প্রধান নেতা ছিলেন পাণ্ডুরং হেগড়ে। পাণ্ডুরং হেগড়েকে বলা হয় অ্যাপিকো আন্দোলনের প্রধান নেতা। তারপর হটস্পট শব্দটি কে প্রথম প্রবর্তন করেন? নরমান মায়ার্স। নরমান মায়ার্স হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন। ভারতের 4টি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে, তার নামগুলো মনে রাখবে: হিমালয় পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পর্বতমালা, ইন্দো বার্মা অঞ্চল এবং সুন্দরল্যান্ড। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম হটস্পট অঞ্চল কোনটি? তো ভারতের বৃহত্তম হটস্পট অঞ্চল হচ্ছে হিমালয় অঞ্চল। আর সবচেয়ে সমৃদ্ধ এবং বিপন্ন হটস্পট কোনটি? পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা অঞ্চল। ভারতের কোন অংশটি সুন্দরল্যান্ড হটস্পটের অন্তর্গত? সেটা হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ। মনে রাখবে, এই নিকোবর দ্বীপপুঞ্জটা ভারতের সুন্দরল্যান্ড হটস্পটের অন্তর্গত। তারপর বিশ্বের সবচেয়ে বড় হটস্পট কোনটি? তো ক্রান্তীয় আন্দিজ। ঠিক আছে, সেটা ক্রান্তীয় আন্দিজ অঞ্চল। হটস্পট সংরক্ষণের প্রধান সংস্থা কোনটি? তো কনজারভেশন ইন্টারন্যাশনাল, সেটা হচ্ছে এই হটস্পট সংরক্ষণের জন্য সংস্থা। তারপর দাচিগ্রাম ন্যাশনাল পার্ক কোথায় এবং কেন বিখ্যাত? ইম্পর্টেন্ট প্রশ্ন। দাচিগ্রাম অভয়ারণ্য সেটা জম্মু কাশ্মীরে অবস্থিত এবং হাঙ্গুল বা কাশ্মীরি হরিণের জন্য কিন্তু বিখ্যাত। হাঙ্গুল এবং কাশ্মীরি হরিণের জন্য বিখ্যাত জম্মু কাশ্মীরের দাচিগ্রাম অভয়ারণ্য। নেক্সট দেখো, ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার অর্থাৎ ম্যাপ MAB প্রোগ্রাম কবে শুরু হয়? 1971 সালে। অত্যন্ত ইম্পর্টেন্ট। চিপকো আন্দোলনের মূল স্লোগান কী ছিল? তো ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি, এটা ছিল চিপকো আন্দোলনের মূল স্লোগান। তারপর দেখো, ভারতের বৃহত্তম সৌরশক্তি পার্ক কোথায় অবস্থিত? রাজস্থানের ভাদলা সোলার পার্ক। ঠিক আছে, ভাদলা সোলার পার্ক রাজস্থানে অবস্থিত, যেটা ভারতের বৃহত্তম সোলার পার্ক, মনে রাখবে। নেক্সট দেখো, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর, যেটা 1969 সালে শুরু হয়। বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? মিথেন। এই মিথেনের সংকেত হচ্ছে CH4, আর এতে প্রায় 75% কিন্তু মিথেন থাকে বায়োগ্যাসের মধ্যে। ঠিক আছে, তারপর দেখো, CPCB, তো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড যাকে বলা হয়, CPCB সেন্ট্রাল পলিউশন বোর্ড কন্ট্রোল বোর্ড, সেটার সদর দপ্তর রয়েছে নয়াদিল্লিতে। ঠিক আছে, তারপর ZSI অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর অবস্থিত কলকাতাতে। তারপরে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া FSI এর সদর দপ্তর অবস্থিত দেরাদুনে, এটাও পরীক্ষায় এসেছে, ইম্পর্টেন্ট। বিশ্বের প্রথম সম্পূর্ণ জৈব রাজ্য অর্গানিক স্টেট কোনটি? সিকিম, মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট দেখো, কোন গ্যাসটিকে সাইলেন্ট কিলার বলা হয়? সাইলেন্ট কিলার বলা হয় কার্বন মনোক্সাইডকে, ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের বৃহত্তম রামসর সাইটের নাম কি? সুন্দরবন, যেটা পশ্চিমবঙ্গে রয়েছে। ভারতের ক্ষুদ্রতম রামসর সাইট কোনটি? রেণুকা হ্রদ বা রেণুকা জলাভূমি, যেটা হিমাচল প্রদেশে রয়েছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। কোন গ্যাসটি রক্তে হিমোগ্লোবিনের অক্সিজেন বহন ক্ষমতা কিন্তু কমিয়ে দেয়? তো সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। নেক্সট দেখো, বিশ্ব চুড়োই দিবস কবে পালিত হয়? বিশ্ব চুড়োই দিবস পালিত হয় 20 মার্চ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। তারপরে
বিশ্ব মৌমাছি দিবস কবে পালিত হয়? বিশ্ব মৌমাছি দিবস এটি পালিত হয় 20 মে। তারপর বিশ্ব ব্যাঘ্র দিবস বা বাঘ দিবস 29শে জুলাই। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নটি, পরীক্ষায় আসা প্রশ্ন। নেক্সট দেখো, বিশ্ব হাতি দিবস। এই বিশ্ব হাতি দিবস পালিত হয় 12ই আগস্ট। পরবর্তী দেখো, বিশ্ব ডলফিন দিবস কবে পালিত হয়? বিশ্ব ডলফিন এটা পালিত হয় 14ই এপ্রিল। এর সাথে মনে রাখবে জাতীয় ডলফিন দিবস পালিত হয় 5ই অক্টোবর। নেক্সট, রামসার কনভেনশন স্বাক্ষরিত হয় কত সালে? তো প্রথম ইরানে 1971 সালের 2 ফেব্রুয়ারি কিন্তু এটি স্বাক্ষরিত হয়। এই জন্য 2 ফেব্রুয়ারিকে কী করা হয়? রামসার কনভেনশন দিবস রূপে পালিত হয়। নেক্সট দেখো, ভারতের প্রথম রামসর সাইটের নাম কি? ভারতের প্রথম রামসর সাইটের নাম হচ্ছে চিল্কা হ্রদ, যা ওড়িশাতে অবস্থিত, এবং তার সাথে রাজস্থানের কেওলাদেও ন্যাশনাল পার্ক, দুটোকে কিন্তু একত্রে রামসর সাইট রূপে ঘোষণা করা হয়েছিল সর্বপ্রথম। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রামসর সাইট রয়েছে? তো তামিলনাড়ু। সবচেয়ে বেশি রামসর সাইট রয়েছে তামিলনাড়ুর কাছে। বিশ্ব গন্ডার দিবস কবে পালিত হয়? 22শে সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব গন্ডার দিবস। নেক্সট দেখো, জলে কিসের উপস্থিতি বেড়ে গেলে শৈবালের সংখ্যা বৃদ্ধি পায় এবং জলে অক্সিজেনের মাত্রা কমিয়ে যায়, অর্থাৎ শৈবাল ব্লুম ঘটে? তো মনে রাখবে, জলের মধ্যে ফসফেট এবং নাইট্রেট জাতীয় কিন্তু পদার্থের উপস্থিতির কারণে এই শৈবাল ব্লুম কিন্তু ঘটে। নেক্সট প্রশ্ন, কেঁচো ব্যবহার করে জৈব বর্জ্যকে সারে রূপান্তরিত করার পদ্ধতিকে কি বলা হয়? ভার্মি কম্পোস্টিং বলা হয়। ভার্মি কম্পোস্টিং মোস্ট ইম্পর্টেন্ট। তারপর পরিবেশ রক্ষা এবং বন ও বন্যপ্রাণীর সংরক্ষণের চেষ্টা করার কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? তো 48 নম্বর ধারাতে পরিবেশ রক্ষা, বন এবং বন্য প্রাণীদের সংরক্ষণের কথা কিন্তু বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপকে কি বলা হয়? খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। আর এই ট্রপিক লেভেলের বিভিন্ন স্তর থাকে। তো প্রথম স্তরটির নাম কি? প্রথম স্তরটির নাম হয়ে যাবে উৎপাদক, যেখানে সবুজ উদ্ভিদরা রয়েছে। তারপর দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে প্রাথমিক খাদক, সেখানে তৃণভোজী প্রাণীদের কথা বলা হয়েছে। তৃতীয় স্তরটির নাম হচ্ছে গৌণ খাদক, যেখানে ছোট মাংসাশী প্রাণীর কথা বলা হয়েছে। আর সর্বশেষ চতুর্থ স্তরটির নাম হচ্ছে প্রগৌণ খাদক বা সর্বোচ্চ খাদক। ঠিক আছে, মনে রাখবে, প্রগৌণ খাদক বা সর্বোচ্চ খাদক, এখানে বড় বড় মাংসাশী প্রাণীদের কথা বলা হয়েছে। আর এছাড়াও এমন একটি স্তর রয়েছে যেখানে কোনো নির্দিষ্ট পুষ্টি স্তরে সীমাবদ্ধ থাকে না, যেটা হচ্ছে সর্বভোগ প্রাণী। সেখানে উৎপাদক থেকে খাদক প্রত্যেকে কিন্তু খাদ্যশস্য গ্রহণ করে এই সর্বভোগ প্রাণীরা, যেমন মানুষ, কাক, ভাল্লুক ইত্যাদি। নেক্সট দেখো, জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি কে প্রথম ব্যবহার করে? জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ওয়াল্টার জি রোজেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি, ওয়াল্টার জি রোজেন প্রথম জীব বৈচিত্র্য শব্দটি ব্যবহার করে। নেক্সট দেখো, লিচেট কি? এই লিচেট শব্দটি কিন্তু দূষণের সাথে সম্পর্কিত। কীরকম দূষণ? ল্যান্ডফিল বা আবর্জনা স্তূপ থেকে যখন চুইয়ে আসা কোনো বিষাক্ত তরল ভূপৃষ্ঠে গিয়ে জলকে দূষিত করে, তো এই তরলকে, অর্থাৎ আবর্জনা স্তূপ থেকে চুইয়ে পড়া বিষাক্ত তরল পদার্থকে বলা হয় লিচেট। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় রসিক বিল অবস্থিত? যেটা পাখিরালয়। এটি কোচবিহারে অবস্থিত, কোচবিহারের রসিক বিল। নেক্সট দেখো, ওজোন স্তর বিনাশের ফলে কোন সামুদ্রিক জীবের সালোক সংশ্লেষের হার কিন্তু কমে যায়? এটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকার গঠন সম্পর্কে যে অধ্যয়ন বা পড়াশোনা, একে কি বলা হয়? মৃত্তিকার অধ্যয়নকে বলা হয় পেডোলজি। ইম্পর্টেন্ট প্রশ্ন, পেডোলজি। তারপর ই বর্জ্য
বা ই ওয়াস্টের মাধ্যমে কোন বিষাক্ত ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়? সেটা হচ্ছে সীসা বা লেড। সবুজ বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন? তো উইলিয়াম কট তিনি সর্বপ্রথম সবুজ বিপ্লব কথাটি ব্যবহার করেছিলেন। আর এই সবুজ বিপ্লবের জনক ভারতে কে? তোমরা এই কমেন্টে বক্সে জানাও ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়। নেক্সট দেখো, মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায়? তো এটা মনে রাখবে, সমুদ্রের যে গভীর তলদেশ তার মধ্যে মিথেন হাইড্রেট পাওয়া যায়। এই মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ার আইস, ঠিক আছে। আর এর সংকেত কি? এর সংকেত হচ্ছে 4CH4 এবং তার সাথে 23 অণু জল, মনে রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এক ধরনের জ্বালানি যা সরাসরি উদ্ভিদ ও প্রাণীর বর্জ্যের বা বায়োমাস থেকে উৎপন্ন হয়, যাকে আমরা বলি বায়োফুয়েল। তো বায়োফুয়েলের উদাহরণ কি হবে? বায়ো ইথানল, বায়োডিজেল ইত্যাদি। পেট্রোল আর ইথানলের মিশ্রণকে কি বলা হয়? গ্যাসোহল বলা হয়। বিশেষত ঠান্ডা অঞ্চলে এই গাড়ির ইঞ্জিনে গ্যাসোহলকে ব্যবহার করা হয়, কারণ যদি সেক্ষেত্রে জল ব্যবহার করা হয় ঠান্ডার মধ্যে জমে যাবে, এই জন্য গ্যাসোহলকে ব্যবহার করা হয়। তো এই ছিল আজকের 100টি বাছাই করা প্রশ্ন উত্তর, বিশেষ করে পরিবেশবিদ্যার উপরে। তো অবশ্যই এগুলো পড়ে নেবে, আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তো অবশ্যই লাইক করবে যদি ভিডিওটি ভালো লাগে, আর যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ওকে বন্ধুরা, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।